তো কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আর হ্যাঁ, সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। ওকে, তো আজ কিন্তু উম শেষ হয়ে যাচ্ছে পদ্মজা। পদ্মজা সেই গল্প, যে গল্প আমাকে আর আপনাকে এক করেছে। বিগত ৪ মাস ধরে আপনারা এই গল্পটার জন্য আমার সাথে যুক্ত ছিলেন। আর আমিও এই গল্পটার জন্য আপনাদের মতো এমন কিছু শ্রোতা পেয়েছি। সত্যি বলতে গেলে খুব ভালো লাগে। তাই আমি ধন্যবাদ জানাবো লেখিকা ইলমা বেহেরোসকে, যিনি এই কালজয়ী উপন্যাসটা লিখেছিলেন। গল্পে যাওয়ার আগে আরও কিছু কথা আছে, আশা করি বিরক্ত হবেন না। যেহেতু পদ্মজা গল্পটা আজই শেষ হবে, তাই এই বছরে চ্যানেলে আপাতত আর কোনো নতুন গল্প আসছে না। আমরা নতুন বছরের শুরুতেই আবারও এক হব নতুন কোনো এক গল্প নিয়ে। যারা এতদিন আমাদের সাথে ছিলেন, সবার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান, ডেসক্রিপশনে পেয়ে যাবেন ফেসবুক পেজের লিংক। আপনারা চাইলে জানাতে পারেন যে কোনো মতামত, পরামর্শ অথবা যে গল্পটা আপনি শুনতে চান। ওকে, তো অনেক কথা হলো, এবার তাহলে শুনে নিই পদ্মজা গল্পের শেষ পর্বটা। কি চলছে পদ্মজার জীবনে? আর হ্যাঁ, গল্প শেষে কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে, মিস করবেন না। প্রচণ্ড গরম পড়েছে। প্রেমা ঘেমে একাকার, তৃষ্ণায় তার গলা শুকিয়ে চৌচির। ইচ্ছে করলেই হাত বাড়িয়ে নদীর পানি দিয়ে গলা ভেজাতে পারে, কিন্তু তার ইচ্ছে করছে না। বুকের ভেতরটা তো ৭ মাস আগেই শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেই ভগ্ন হৃদয় নিয়েই সে দিব্যি বেঁচে আছে। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করে কেন সে বেঁচে আছে। তুষার তার হাতের সিগারেটটি নদীতে ফেলল। সামনে তাকিয়ে দেখল কালো বোরকা পরা প্রেমা মূর্তির মতো বসে আছে। ৪ মাস ধরে মেয়েটাকে দেখছে সে। মেয়েটা যেন এক জমাট বাঁধা বিষাদ। তুষার ব্যাকপ্যাক থেকে পানির বোতল বের করে প্রেমাকে উদ্বিগ্ন কিন্তু নির্লিপ্ত স্বরে ডাকল, এই মেয়ে, পানি খাও, গরম পড়েছে খুব। প্রেমা তাকালো না। তুষার এক ভ্রু উঁচু করে আবারও একটু ধমকের সুরে ডাকল, এই যে খুকি। প্রেমা এবার ঝট করে ঘুরে ছোঁ মেরে বোতলটি নিল এবং কোনো কথা না বলে আবার আগের মতো ঘুরে বসল। তুষার বেকুব বনে গেল। মনে মনে তার একটু রাগ হলো ঠিকই, কিন্তু পরক্ষণেই একরাশ অপরাধবোধ তাকে গ্রাস করল। দোষ তো আসলে তারই। ১৪-১৫ বছরের ব্যবধানে প্রেমাকে সে কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারেনি। সারাক্ষণ তাকে এক স্কুল পড়ুয়া খুকি ছাড়া আর কিছু ভাবতেই পারেনি তুষার। শুক্রবার জুম্মার পর মায়ের বকুনি খেয়ে তুষারের বিবেক জাগ্রত হয়েছে। সে সিদ্ধান্ত নিয়েছে প্রেমাকে সময় দেবে, সম্পর্কটাকে সহজ করবে। সেই উদ্দেশ্যেই আজকের এই অলন্দপুর যাত্রা। নৌকা ধীর গতিতে এগোচ্ছে। তুষার গাম্ভীর্য ভেঙে প্রেমার সামনে এসে বসল। মাঝি তখন আপন মনে বাউল গান গাইছে। তুষার কি বলবে ভেবে না পেয়ে হঠাৎ এক অদ্ভুত ও সোজাসাপটা প্রশ্ন করল, আমাদের সম্পর্কটা আসলে কি? প্রেমা ভ্রুকুটি করল। তুষার নিজেও নিজের প্রশ্নে লজ্জিত হল। সে কণ্ঠস্বর যতটা সম্ভব নরম করার চেষ্টা করে প্রশ্ন করল, তুমি কি আমার উপর বিরক্ত? তুষার নরম হতে চাইলেও তার দীর্ঘদিনের পেশাদার গাম্ভীর্য তাতে বাধা হয়ে দাঁড়াল। তার চাউনি দেখে মনে হচ্ছে প্রেমা কোনো আসামি আর সে জেরা করছে। প্রেমা কোনো জবাব দিল না। তুষারের ভ্রূণ দুটি আরও বেঁকে গেল। সে এবার কাঠখোট্টা স্বরে বলল, প্রশ্ন করেছি তো, উত্তর কোথায়? প্রেমা অন্যদিকে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, না, বিরক্ত না। তুষার দমল না। সে আবারও পাল্টা জেরা করল, তাহলে আমার সাথে কথা বলো না কেন? প্রেমা এবার সরাসরি তুষারের চোখের দিকে নির্বিকার চোখে তাকিয়ে বলল, আপনিও তো বলেন না। তুষার থমত খেয়ে গেল। কথাটি ধ্রুব সত্য। প্রথম প্রথম প্রেমা কথা বলতে চাইলেও তুষারই তাকে পাত্তা দেয়নি। বিব্রত বোধ করলেও তুষার হার মানতে নারাজ। সে মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে সহজ হওয়ার চেষ্টা করে বলল, পিছনের কথা বাদ, এখন থেকে দুজনেই কথা বলবো, ঠিক আছে? প্রেমা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তুষার দূরের ঘাটের দিকে চোখ রেখে আশ্বস্ত করার স্বরে জানতে চাইল, বেশি গরম লাগছে? লাগছে। তুষার দূরের ঘাটের দিকে চোখ রেখে আশ্বস্ত করার স্বরে বলল, আর কিছুক্ষণ, এসেই পড়েছি। আচমকা কালো মেঘে ছেয়ে গেল আকাশ। ভ্যাপসা গরমের বুক চিরে ধেয়ে এলো
এক পশলা দক্ষিণা বাতাস। সেই দুস্যি বাতাসে প্রেমার ওড়নার একাংশ ছাউনির বাইরে চলে গেলে তুষার ক্ষিপ্র হাতে তার টেনে ধরল। প্রেমা অবাধ্য ওড়নাটি সামলে নিয়ে শরীরের সাথে সুন্দর করে পেঁচিয়ে নিল। ৩-৪ দিন ধরে এই অদ্ভুত আবহাওয়া। হুটহাট বাতাস বইছে, আবার পরক্ষণেই গুমোট গরম। তুষার চোখ ছোট ছোট করে দুপাশের গ্রাম দেখছে। বামে হিন্দুপাড়া আর ডানে আটপাড়া। তুষার নির্লিপ্তভাবে প্রশ্ন করল, হিন্দুপাড়ায় কখনো গিয়েছ? প্রেমা উদাসীন কণ্ঠে উত্তর দিল, অনেকবার। তুষার প্রেমার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকাল। তার মনের ভেতরে এক অদ্ভুত কৌতূহলঙ্কি দিল। সে ধীর স্বরে বলল, আমাদের বিয়েটা কি করে হলো জানো? প্রেমা নির্বিকারভাবে বলল, জানি। হানি খালামণির কাছে আপনার আম্মা প্রস্তাব নিয়ে যান। তারপর কিছু বুঝে ওঠার আগেই পরদিনই আমার বিয়ে হয়ে যায়। তুষার কিছুটা গুরুতর ভঙ্গিতে পাল্টাজেরা করল, অচেনা একজনকে এক কথায় বিয়ে করে নিলে কেন? তোমার অনুমতি নেওয়া হয়নি? প্রেমা জানে না তুষার আজ কেন এসব পুরনো কাসুন্দি ঘাটছে। সে বাইরের মেঘলা আকাশের দিকে তাকিয়ে বলল, তখন আমার অভিভাবক ছিলেন নানু আর খালামণি। আমার ভাবার বা বলার কিছু ছিল না। খালামণি যা চেয়েছেন তাই হয়েছে। তুষার একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, তুমি বিয়েতে সুখী হতে পারোনি, তাই না? তুষারের এই সহজ অথচ গভীর প্রশ্ন শুনে প্রেমা সরাসরি তার চোখের দিকে তাকালো। মানুষটা হঠাৎ তার সুখ দুঃখ নিয়ে ভাবছে কেন? প্রেমা কোনো উত্তর না দিয়ে চোখ নামিয়ে ফেলল। তুষার মিনিট দুয়েক সময় পার করে দিয়ে এক বিস্ফোরণ ঘটাল, আমাদের বিয়ে হোক সেটা তোমার বড় আপা চেয়েছিলেন। প্রেমা চকিতে তাকাল। তার নিষ্প্রভ চোখ দুটি হঠাৎ করেই সজীব হয়ে উঠল। তুষার পরিষ্কার দেখতে পেল প্রেমার মুখটা কেমন সতেজ হয়ে উঠেছে। প্রেমা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আপা চেয়েছিল? তুষার স্মৃতি হাতাড়ে বলল, হ্যাঁ, আপা তখন মানসিকভাবে বিধ্বস্ত থাকলেও তোমাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন। তখন আম্মা আমার বিয়ের জন্য ভীষণ চাপাচাপি করছিলেন। আমি বিয়েতে আগ্রহী ছিলাম না, কারণ বাবা ছাড়া শহরে বড় হওয়া ছেলেমেয়েরা জানে জীবন কতটা নিষ্ঠুর হতে পারে। তোমার আপা আম্মাকে নিয়ে একবার তোমাকে দেখতে যেতে বলেছিলেন। তিনি যেন নিশ্চিত ছিলেন আম্মা তোমাকে দেখলে পছন্দ করবেনি। ঠিক তাই হলো। তোমাকে দেখার পর আম্মা সারা রাত তোমার প্রশংসা করেছিলেন। আমাকে বিয়ে করাটা কি তবে এক ধরনের অনুগ্রহ ছিল? প্রেমার কণ্ঠে এক বিচিত্র সংশয় ধ্বনিত হল। তুষার সাথে সাথে কৈফিয়ত দেওয়ার মতো বলল, মোটেও না। আম্মার পছন্দ না হলে বিয়েটা হতোই না। আর আমার মনে হয় তোমার সাথে আসলে আমাকেই মানায় না। আমার বয়স অনেক বেশি। প্রেমা আর কথা বাড়াল না। তার মনের ভেতর হুট করেই এক পশলা বৃষ্টির মতো ভালো লাগা জেগে বসল। এমনকি কাঠখোট্টা তুষারকেও এখন তার খুব আপন মনে হচ্ছে। প্রেমা মৃদু হাসল। তুষার সেই হাসি খেয়াল করে বলল, হাসছ যে? প্রেমা ঠোঁটে হাসি চেপে রেখে কৌতুক করে বলল, আপনার গোঁফ জমিদারদের মতো বড় বড়। তুষারের গম্ভীর মুখেও এক চিলটে হাসি ফুটে উঠল। পদ্মজা নামটাতে যেন সত্যিই জাদু আছে। তার কথা উঠতেই পুরো পরিবেশ বদলে গেল। নৌকা মোড়লবাড়ির ঘাটের কাছাকাছি আসতেই তুষার আঙুল উঁচু করে বলল, তোমাদের বাড়ির ঘাট না? প্রেমা বাইরে তাকিয়ে বিস্মিত হয়ে বলল, এত জলদি চলে এলাম। তুষার কাপড়ের ব্যাগ হাতে নিয়ে হেসে বলল, কথা বলতে বলতে সময় কেটে গেছে। নৌকা মোড়লবাড়ির ঘাটে এসে থামল। তুষার মাঝিকে বিদায় দিয়ে প্রেমাকে হাতে ধরে নৌকা থেকে নামালো। প্রেমার সেই কোমল হাত স্পর্শ করার সময় তুষারের বুকের ভেতর এক অজানা শিহরণ বয়ে গেল। এই প্রথম সে প্রেমাকে শুধু খুকি নয়, নিজের সহধর্মিণী হিসাবে অনুভব করল। প্রেমা উঠানে পা রাখতেই বাসন্তীর সাথে দেখা হলো। বাসন্তী প্রেমাকে দেখেই চমকে উঠলেন, যেন বিশ্বাসই করতে পারছেন না যে তার আদরের মেয়েটি ফিরে এসেছে। তিনি হাওমাও করে কেঁদে উঠে প্রেমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বাসন্তীর সেই আর্তনাদ শুনে রুম্পা আর প্রান্তও ঘর থেকে বেরিয়ে এলো। রুম্পা বারান্দার গ্রিল ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, আর প্রান্ত ছুটে এলো উঠানে। বাসন্তী কাঁদতে কাঁদতে আর্তস্বরে বললেন, ও মা, মা আমার, তুই ফিরে এলি। মোড়লবাড়ি আজ এক ধূসর মরুভূমি। সেই খা খা প্রান্তরে প্রেমা যেন এক পশলা জল হয়ে এসেছে। প্রেমা বাসন্তীর পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে মৃদুস্বরে বলল, শান্ত হও বড় আম্মা, আমি এসেছি তো। বাসন্তী প্রেমার কপালে আর গালে চুমু দিয়ে ভালোবাসা উজাড় করে দিলেন। তুষার পাশ থেকে সালাম দিলে তিনি চোখ মুছে জানতে চাইলেন, ভালো আছো আব্বা? তুষার বিনীতভাবে উত্তর দিল, জি আম্মা, আপনি তো অনেক শুকিয়ে গেছেন। বাসন্তী এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েগুলো কাছে নাই, তারা ভালো নাই, আমি কেমনে ভালো থাকি বাপ?
কুশল বিনিময় শেষে প্রেমা বারান্দায় আসতেই রুম্পার মুখোমুখি হল। রুম্পার 7 মাসের অন্তঃস্থতা শরীর, সে এখনও এই বাড়িতেই থাকে। হাওলাদার বাড়ি এখন জনশূন্য, অভিশপ্ত এক ধ্বংসস্তূপ। আমিনা আলোককে নিয়ে চলে গেছেন, নূরজাহান পরপারে পাড়ি দিয়েছেন। গ্রামবাসী এখন ওই বাড়ির ছায়া মারাতেও ভয় পায়। রটে গেছে সেখানে নাকি অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। রুম্পা প্রেমাকে জড়িয়ে ধরার পর তুষারের দিকে তাকিয়ে ব্যাকুল হয়ে প্রশ্ন করল, উনি ভালো আছে? জেলে খাওয়ান দাওয়ান দেয়? মারে কেউ? তুষার তাকে আশ্বস্ত করে বলল, আলমগীর সাহেব সুস্থ আছেন, তাকে কেউ মারধর করে না, খাওয়া দাওয়াও ঠিকমতো দেওয়া হয়, আপনি চিন্তা করবেন না। রুম্পা হাসল। আলমগীরের বেঁচে থাকার খবরটুকুই যেন তার অনাগত সন্তানের জন্য টিকে থাকার রসদ। 7 মাস আগে এক রবিবার দুপুরে মুমিন নামের এক ব্যক্তি মজিদ হাওলাদারের সাথে দেখা করতে গিয়ে থমকে দাঁড়িয়েছিল। সে দেখেছিল ফরিনার কবরের পাশে সাদা শাড়ি পরা এক নারী শুয়ে আছে, যার সারা শরীর রক্তে রাঙা, আর কবরের ওপর রাখা আছে একটি বিচ্ছিন্ন মস্তক। মুমিন সেই দৃশ্য দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে পালিয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যে অলন্দপুরে রাষ্ট্র হয়ে যায় হাওলাদার বাড়ির সেই নৃশংস গণহত্যার কথা। দলে দলে লোক ভিড় জমায়। পদ্মজা তখন নির্বিকার, যেন কোনো রূপকথার অতৃপ্ত অশরীরী আত্মা। উত্তেজিত গ্রামবাসী তাকে দেখে পাথর ছুঁড়ে মারল, কেউ ডাকল ডাইনি, কেউ বা রাক্ষসী। থানা থেকে পুলিশ এসে পদ্মজাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বেতার ও সংবাদপত্রে সেই চাঞ্চল্যকর খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অলন্দপুরের আটপাড়া গ্রামের হাওলাদার বাড়ির বধূ উম্মে পদ্মজা অভিনেতা লিখন শাহের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে স্বামী, শ্বশুর, ভাসুর ও চাচা শ্বশুরকে নৃশংসভাবে হত্যা করেছে। এছাড়া জনৈক এক নারীর লাশও উদ্ধার করা হয়েছে। একদিনের ব্যবধানে পুরো দেশে তুলপাড় শুরু হয়। গ্রামবাসী তাদের মহান মাতব্বরের মৃত্যুতে শোকাতুর হয়ে পদ্মজার ফাঁসি দাবি করে। সত্য চাপা পড়ে মিথ্যে কুচ্ছার নিচে। মুহূর্তেই পুরো দেশের কাছে পদ্মজা হয়ে ওঠে এক জঘন্য কলঙ্কিত নাম। আলমগীর যখন গ্রামে ফিরে এই ভয়াবহ খবর শুনল, সে ভয়ে সিটিয়ে গেল এবং দ্রুত রুম্পার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। মগা গ্রামে প্রবেশ করতেই পুলিশ তাকে পূর্ণার খুনের দায়ে আটক করে। ওদিকে আলমগীর ঘরে ফিরে এক গভীর দুশ্চিন্তায় নিমজ্জিত হয়। আমিরের দেওয়া সেই নীল খামটি তার সামনে পড়ে আছে, যাতে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাজত্বের পতনের চাবিকাঠি। আলমগীর কাঁপা হাতে চিঠিটি বের করে আরও একবার পড়ল। প্রিয় বড় ভাই, আমি আমার জীবন উৎসর্গ করব। তার আগে আমি সেই 4 জনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই যারা পদ্মজার চরিত্রে দাগ দিয়েছে। আমি প্রমাণসহ স্বীকার করছি আমার সব অপরাধ। আমার দেওয়া এই দলিলগুলো প্রমাণ করবে আমি এক কুখ্যাত নারী পাচারকারী। আলমগীর ভাই, তুমি এই স্বীকারোক্তিটি উন্মোচন করে পদ্মজাকে কলঙ্কমুক্ত করো। তোমার কাছে আমার আমানত রইল। আলমগীর 2 হাতে মাথা চেপে ধরল। সে আমিরকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু গ্রামে ফিরে শুনল সব শেষ। এখন যদি সেই প্রমাণ নিয়ে পুলিশের কাছে যায়, তবে তার নিজের সুখের সংসারও তছনছ হয়ে যাবে। নিজের জীবন আর নীতিবোধের এই যুদ্ধে আলমগীর দিশেহারা হয়ে পড়ল। 25 দিন পর যখন পদ্মজার ফাঁসি প্রায় নিশ্চিত, তখন রুম্পার অনুরোধে আলমগীর নিজের জীবনের পরোয়া না করে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পুলিশের কাছে তার আত্মসমর্পণ এবং আমিরের দেওয়া সেই অকাট্য প্রমাণাদি পুরো দেশের চিত্র পাল্টে দিল। তদন্তে যা বেরিয়ে এলো, বিশাল পাচার চক্র। আমিরের তথ্যানুসারে দেশের প্রভাবশালী বাণিজ্য মন্ত্রী থেকে শুরু করে আন্তর্জাতিক বহু রাঘব বোয়াল এই পাচার চক্রের সাথে জড়িত ছিল। অসহায়দের মুক্তি, চিরুনি অভিযানে উদ্ধার হল 300-রও বেশি অন্ধকার খাঁচায় বন্দি মেয়ে। লুকোনো অস্ত্রভাণ্ডার, সেই অন্দরমহলের নারিকেল গাছের নিচ থেকে উদ্ধার হল চাবুক, তলোয়ার আর পদ্মজার জন্য আমিরের রেখে যাওয়া সেই রহস্যময় লাল খাম। আদালত পদ্মজার মানসিক অবস্থা বিবেচনা করে তাকে 1.5 মাসের সুচিকিৎসার নির্দেশ দিলেন। সুস্থ হওয়ার পর আদালত পদ্মজাকে 10 বছরের কারাদণ্ড প্রদান করে। আলমগীর রাজসাক্ষী হওয়ায় ফাঁসির বদলে তার আমৃত্যু কারাদণ্ড হয়। রুম্পা নিঃস্ব হয়ে গ্রামে ফিরে এলো, কিন্তু নিঃসঙ্গতার সেই অন্ধকারেও বিধাতা একটুকুও আলোর কিরণ পাঠালেন। রুম্পা জানতে পারল সে মা হতে চলেছে। আমিরের পাপের ধ্বংসস্তূপের উপর আলমগীরের রক্তে মিশে জন্ম নিতে চলেছে
এক নতুন জীবন। পরদিন সকাল 7টা। ভোরের মিঠে রোদে অলন্দপুরের আকাশ তখন সবেমাত্র জেগে উঠেছে। তুষার খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে দাঁড়াতেই কানে এলো 2-3টে কুকুরের আর্তচিৎকার আর দাপাদাপি। সে দ্রুত লাহারি ঘরের দিকে তাকাল। ভোরের সেই শান্ত বাতাসে এক অত্যন্ত বিষণ্ণ দৃশ্যতা চোখে পড়ল। অপরিচ্ছন্ন রুক্ষ চেহারার মৃদুল কুকুরগুলোর সাথে কি নিয়ে যেন তর্কে লিপ্ত। মাঝে মাঝে সে উন্মাদের মতো দলা পাকানো মাটি ছুঁড়ে মারছে তানের দিকে। তুষার আর দেরি করল না, দ্রুত পায়ে মৃদুলের দিকে এগিয়ে গেল। তার পিছু পিছু শঙ্কিত মুখে বাসন্তী আর প্রেমামণিও এলো। গতকাল রাতে তুষার মৃদুলকে দেখতে চেয়েছিল, কিন্তু তখন সে পূর্ণার কবরের পাশে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। জুলেখা বানু নিষেধ ছিল বলে তুষার তখন আর তাকে ডাকেনি। সামনে গিয়ে দাঁড়াতেই তুষার দেখল মৃদুলের সেই ভুবনমোহিনী শ্রী আজ বিলীন। গোঁফ দাড়ির জঙ্গলে মুখ ঢাকা পড়েছে, গায়ে মাটির আস্তরণ, প্যান্টের এক পা হাঁটু অবধি ছিঁড়ে ঝুলছে। তুষারকে দেখেই মৃদুল 2 কদম পিছিয়ে গেল, চোখে তার এক অজানা আতঙ্ক। লাহারি ঘর থেকে জুলেখা বানু বেরিয়ে এলেন। তার সেই আভিজাত্য আজ ধুলোয় মিশেছে। একমাত্র ছেলের এই দশা দেখে তিনি নিজেও জীর্ণ হয়ে পড়েছেন। বিলাসবহুল নিজের বাড়ি ছেড়ে তিনি আজ অন্যের বাড়ির লাহারি ঘরে আত কাটান, শুধু সন্তানের পাশে থাকবেন বলে। মৃদুলের জীবন এখন পূর্ণার কবরেই সীমাবদ্ধ। 3 মাস আগে তাকে জোর করে শহরের পাগলা গাড়দে রাখা হয়েছিল, কিন্তু সেখান থেকে দারোয়ান আর নার্সদের জখম করে সে পালিয়ে আসে। দীর্ঘ 15 দিন নিখোঁজ থাকার পর এক প্রত্যন্ত গ্রামে তাকে খুঁজে পাওয়া যায়। জুলেখা বানু এখন বুঝে গেছেন, ছেলে পাগল থাকুক, তবুও যেন চোখের সামনে থাকে। মৃদুল পূর্ণাকে ছাড়া এক গ্রাস খাবারও মুখে তোলে না। পূর্ণার কবরের চারপাশে গর্ত করে সে বাঁশ পুঁতেছে, উপরে টিনের ছাউনি দিয়েছে, যাতে তার প্রিয়তমা বৃষ্টিতে না ভেজে। রাতে সে পূর্ণার জন্য কেনা সেই লাল বেনারসিটি বুকে জড়িয়ে ঘুমায়। গ্রামের ছোট ছোট বাচ্চারা তাকে লাল পাগল বলে ডাকে। এক সময় যে ছিল রূপবান, আজ তার ঠোঁট কালচে, শরীর কঙ্কালসার। তুষার মৃদুলের খুব কাছে গিয়ে বসল এবং অত্যন্ত আদুরে স্বরে ডাকল, মৃদুল। মৃদুল এক নজর তুষারকে দেখল, তারপর আবারও দূরে সরে গেল। তুষার জুলেখা বানুর দিকে তাকিয়ে নিচু স্বরে প্রশ্ন করল, মৃদুল খেয়েছে কিছু? জুলেখা বানু চোখের জল সামলাতে না পেরে ভেজা কণ্ঠে বললেন, না বাপ, কাইল থাইকা কিচ্ছু খাই নাই। তুষার কপাল কুঁচকে মৃদুলকে মেপে নিল। সে জানে মৃদুলকে বশ করতে হলে তাকে আবেগের জায়গাতেই আঘাত করতে হবে। সে মৃদুলের পাশে বসে বন্ধুত্বের সুরে বলল, আমাকে ভয় পাচ্ছ? আজ আমি রাজহাঁস জবাই করব, তুমি আমাকে সাহায্য করবে? মৃদুল চুপ করে রইল। তুষার এবার মোক্ষম চাল চালল। সে বাসন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আম্মা, রাজহাঁস আছে তো? আমরা অর্ধেক খাবো আর বাকি অর্ধেক পূর্ণাকে দেব। পূর্ণা রাজহাঁস খেতে খুব পছন্দ করত, তাই না প্রেমা? আসলে পূর্ণা রাজহাঁস কোনো কালেই পছন্দ করত না, কিন্তু পরিস্থিতির খাতিরে প্রেমাও তুষারের সাথে তাল মিলাল। তুষার মৃদুলের চোখে চোখ রেখে এক ধরনের আদুরে হুমকি দিয়ে বলল, তুমি যদি আমাকে সাহায্য না করো আর আমার সাথে খেতে না বসো, তাহলে আমি কিন্তু পূর্ণাকে কিচ্ছু দেব না। আমি একা একা রাজহাঁস খাবো আর পূর্ণা কষ্ট পাবে। মৃদুল কিছুক্ষণ গম্ভীর হয়ে চিন্তা করল। পূর্ণা কষ্ট পাবে, এই একটি কথা তার অবচেতন মনকে নাড়া দিল। সে রাজি হল। সারাদিন তুষার মৃদুলের সাথে ছায়ার মতো রইল। সে মৃদুলের সাথে এমনভাবে গল্প করছিল যেন পূর্ণা আজও তাদের মাঝেই বেঁচে আছে। মৃদুল দীর্ঘদিন পর তুষারের সাহচর্যে কিছুটা স্বস্তি পেল। জুলেখা বানু তুষারের সাথ ধরে কাতরভাবে অনুরোধ করলেন যেন তুষার আবার মৃদুলকে ঢাকা নিয়ে যায় এবং তার চিকিৎসার ভার নেয়। তুষার তাকে আশ্বস্ত করল। এরপর অলন্দপুর গ্রাম ঘুরে তুষার এক নতুন তথ্য জানতে পারল। মগা জেল থেকে মুক্তি পেয়ে এখন নতুন মাতব্বর ইয়াকুব আলীর বাড়িতে কাজ নিয়েছে। অলন্দপুরের ক্ষমতার রং আবার পাল্টাতে শুরু করেছে। রাতের আলো নিভে অন্ধকার নামতেই মৃদুল তার নিয়মমাফিক পূর্ণার কবরের পাশে গিয়ে শুয়ে পড়ল। ওদিকে তুষার রাতের খাওয়া শেষ করে ঘরে ফিরে এলো। প্রেমা তখন নিবিষ্ট মনে মশারি টানাচ্ছে। বাইরে বিরতিহীনভাবে ঝিঁঝি পোকা ডেকে চলেছে। সেই একঘেয়ে শব্দে তুষারের কানে যেন তালা লেগে যাচ্ছে। সে ঝিঁঝি পোকার ডাক একদম পছন্দ করে না, অথচ প্রেমা এই শব্দের ভক্ত। সে মুগ্ধ হয়ে সেই ডাক শোনে। তুষার 2 কানে আঙুল ঢুকিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, পোকাগুলো কি সারারাত এভাবেই ডাকাডাকি করবে? প্রেমা মশারির কোনা গুঁজতে গুঁজতে নির্লিপ্ত স্বরে বলল, মাঝরাত অবধি ডাকবে? তুষার চোখ বড় বড় করে অবাক হয়ে প্রশ্ন করল, তার মানে মাঝরাত অবধি আমাকে জেগে থাকতে হবে? প্রেমার পরামর্শ, চাইলে কানে তুলো দিয়ে রাখতে পারেন। তুলো আছে ঘরে?
তুষার আশা করেনি যে তুলো পাওয়া যাবে, কিন্তু প্রেমার সাথে সাথেই আলমারি খুলে তুলো বের করে দিল। তুষার প্রেমার এই কাণ্ডে সত্যি বিস্মিত হল। এই মেয়েকে নাকি তার বড় 2 বোনের চেয়েও লাজুক আর ভীতু বলা হতো, অথচ পদ্মজা আমিরকে যে পরিমাণ লজ্জা পেত, কিংবা পূর্ণা মৃদুলকে, প্রেমা তার ধারে কাছেও নেই। সে তুষারের মতো গম্ভীর মানুষকে পাত্তাই দেয় না, বরং নির্বিকার ভঙ্গিতে সামাল দেয়। সময় আর পরিস্থিতি মানুষকে কত দ্রুত বদলে দেয়। তুষার তুলো হাতে নিয়ে বসে রইল, আর প্রেমা তা দেখেও কিছু বলল না। শুতে যাওয়ার সময় প্রেমা হঠাৎ গম্ভীর স্বরে প্রশ্ন করল, আপার কারাদণ্ডের সময় কি কমানো যায় না? তুষার বিছানার একপাশে বসে আশ্বস্ত করে বলল, কমতে পারে, মনে হয় না অতদিন জেলে থাকতে হবে। লিখন শাহ চেষ্টা করছেন, আবার জনগণও চাইছে সাজা কমানো হোক, নিশ্চয়ই কমবে। প্রেমা কিছুক্ষণ চুপ থেকে সন্ধিহান স্বরে জানতে চাইল, আপা কি জেল থেকে বের হয়ে লিখন ভাইকে বিয়ে করতে রাজি হবে? তুষার মাথা নেড়ে বলল, আমার যতটুকু ধারণা রাজি হবে না। লিখন শাহ আশা নিয়ে বসে আছেন ঠিকই, কিন্তু পদ্মজা তাকে যে চিঠি পাঠিয়েছে তাতে পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম। প্রেমা উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কি লেখা আছে সেই চিঠিতে? তুষার বিছানায় উঠে এলো, ধীর স্বরে বলল, আমি পড়িনি, পিন্টুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এরপর প্রেমা জানতে চাইল, গতকাল পদ্মজার সাথে দেখা হয়েছে কিনা। তুষার যখন জানালো পদ্মজা পরপুরুষ দেখলে গুটিয়ে যায়, তখন প্রেমা হেসে মাথা ঝাঁকল। পদ্মজার কথা উঠলেই যেন প্রেমা নতুন করে প্রাণ ফিরে পায়। তুষার প্রেমাকে ভালো করে লক্ষ্য করল। সাদা সিথি আর বেণি করা প্রেমাকে আজ হুট করেই একটু বড় মনে হচ্ছে। তুষার মনে মনে একটু মুচকি হাসল। প্রেমা তার হাসি দেখে ভ্রুকুচকে প্রশ্ন করল, হাসছেন কেন? তুষার চট করে টানটান হয়ে শুয়ে পড়ল। প্রসঙ্গ ঘুরিয়ে ঠাট্টার ছলে বলল, আমির হাওলাদার তো 3টে বিয়ে করেছেন, আমি হলে 4টে করতাম, 4 বিয়ে করা তো সুন্নত। প্রেমা বাঁকা চোখে তুষারের দিকে তাকিয়ে তীব্র শ্লেষের সাথে বলল, করুন গিয়ে, তবে মনে রাখবেন, ভাইয়ার প্রথম 2টো বিয়ের কোনো মূল্য নেই। ভাইয়ার একমাত্র বৈধ বউ আমার আপা। তুষার একটু ঝুপ বলে বলল, কেন, মূল্য নেই কেন? প্রেমা যেন এক অভিজ্ঞ নারীর মতো ভাব নিয়ে বলল, ইসলামে অভিভাবক ছাড়া পালিয়ে বিয়ে করার কোনো ভিত্তি নেই। ভাইয়ার প্রথম 2 বউ বাড়িতে না বলে পালিয়ে বিয়ে করেছিল, তাই হাসরের ময়দানে আমির ভাইয়ার আসল বউ হবে শুধু আমার আপা। তুষার আবার হাসল। প্রেমার এমন অকাট্য যুক্তি তার বেশ লাগল। এরপর সে সোজা হয়ে শুয়ে চোখ বুঝল। মাঝে কিছুটা দূরত্ব রেখে প্রেমাও শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তুষার আবার ডাকল, প্রেমা। প্রেমা জেগেছিল। সে সাথে সাথেই টিপ্পনি কেটে বলল, 7 দিনের কথা তো আজ একদিনেই বলে ফেলছেন দেখছি। প্রেমার কণ্ঠে ঝাঁঝ। তার মনে তুষারের জন্য কত রাগ জমে আছে টের পাওয়া যাচ্ছে। কেন এত রাগ? সে কি গত 4 মাসে তুষারের সঙ্গ পাওয়ার আশায় বারবার নিরাশ হয়েছে? সত্যি এমন কিছু হয়েছে? তুষার ভাবল। অদ্ভুত বিষয়, প্রেমার মুখের ঝাঁঝালো কথাগুলো তুষারের ভালো লাগছে। সর্বনাশ, তবে কি সেও মরণ প্রেমে পড়তে যাচ্ছে? পরিণতি আমিরের মতো হবে নাকি, মৃদুলের মতো, নাকি আরও ভয়ানক? হঠাৎ নীরবতা ভেঙে তুষার বলে উঠল, জানো প্রেমা, ভালোবাসার ব্যাখ্যা ও রূপের বাহার পর্যবেক্ষণ করতে গেলে মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। তুষারের গলার স্বরটা পরিবর্তন হয়েছে, কোমল হয়েছে। সে এত পাল্টে গেল কি করে? প্রেমা বলল, কেন এমন হয়? তুষার শূন্যে চোখ রেখে বলল, ভালোবেসে মানুষ পাগল হয়, ভালো হয়, খারাপ হয়, নিঃস্ব হয়, এমনকি নিজের জীবনকেও হত্যা করতে 2 বার ভাবে না। কি অদ্ভুত! তুষারের কথাগুলো প্রেমার ভালো লাগছে। সে তুষারের দিকে ফিরল। তুষারও প্রেমার দিকে তাকালো। প্রেমা বলল, যে ফ্যাসে সে জানে, ভালোবাসা বড়ই অদ্ভুত। কি সুন্দর কথা, কত মোহনীয় তার কণ্ঠ। তুষার ধীর স্বরে বলল, কাউকে ভালোবেসেছ? প্রশ্নটি শুনে প্রেমার ঠোঁট দুটি কেঁপে ওঠে। সে দ্রুত অন্যদিকে ফিরে চোখ বুঝল। কি করে সে বুঝাবে তুষারের প্রেমে পড়ে পুড়ে খাক হয়ে যাচ্ছে তার হৃদয়? তার ব্যথিত হৃদয় তার অজান্তেই তুষারের প্রেমে কবেই পড়েছে। তুষার প্রেমার পিঠের দিকে তাকিয়ে রইল। তার কেন যেন মনে হল প্রেমা তার চোখের দৃষ্টি আড়াল করেছে। লিখন শাহর বাড়িতে আজ রণক্ষেত্র। তার মা ফাতিমা বেগম রাগে ক্ষোভে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছেন। তিনি চেয়েছিলেন ত্রিধার সাথে লিখনের বিয়ে দিতে, কিন্তু লিখন অনড়। সে পদ্মজার জন্য অপেক্ষা করবে, প্রয়োজনে 10 বছর। ফাতিমা কোনোভাবেই একজন খুনি, বিবাহিত এবং সন্তানের মাকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিতে রাজি নন। তার কাছে বংশের সম্মান আগে, আর লিখনের কাছে পদ্মজার প্রতি তার আজন্ম তৃষ্ণা।
লিখন বৈঠকখানায় একা বসেছিল। অসুস্থ শরীর আর কেরিয়ার ধ্বংসের ভয় সব কিছুকে তুচ্ছ করে সে শুধু পদ্মজার মুক্তির জন্য লড়াই করে গেছে। আমির নেই, তাই সে ভেবেছিল এবার হয়তো ভাগ্য তাকে একটা সুযোগ দিয়েছে। কিন্তু দ্বিতীয় তলা থেকে মায়ের চিৎকার তার কানে বিষ ঢেলে দিচ্ছে, এমন অশুভ মেয়েকে আমি আমার ছেলের জীবনে মেনে নেব না, তুমি তোমার ছেলেকে সামলাও। এমন সময় কলিং বেল বেজে উঠল। লিখন দরজা খুলতেই দেখল দারোয়ান দাঁড়িয়ে আছে, তার হাতে একটি খাম। দারোয়ান জানালো তুষার সাহেব এটি পাঠিয়েছেন। খামটি হাতে নিয়ে লিখন নিজের ঘরে চলে এলো। গোসল শেষ করে সে নিভৃতে খামটি খুলল। ভেতরে সযত্নে ভাঁজ করা পদ্মজার সেই চিঠি। সম্মানিত লিখন সাহা, আমার সালাম নিবেন। আমি আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল, তবে এই কারাগারের এই নির্জনতা থেকে আপনাকে কিছু রূঢ় সত্য বলতে বাধ্য হচ্ছি। আপনি আমার জন্য অপেক্ষা করছেন, কিন্তু জেনে রাখুন কিছু স্বপ্ন নিষিদ্ধ। আপনি এমন এক মানুষের আশায় দিন গুনছেন যার মন প্রাণ অন্য একজনের প্রেমে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই ছাই কি আপনি আবার পোড়াতে পারবেন? ত্রিধা মেয়েটি আপনাকে পাগলের মতো ভালোবাসে। সে আপনার জন্য নিজের কেরিয়ার পর্যন্ত বিসর্জন দিয়েছে। যে আপনাকে ভালোবাসতে প্রস্তুত তাকে ফিরিয়ে দেবেন না। আমাদের জুটি হওয়া সম্ভব নয়। আমার অস্তিত্ব জুড়ে কেবল একটিই নাম। আমি হাজার চেষ্টা করলেও আপনাকে ভালোবাসার এক কণা দিতে পারব না। আমাদের বিয়ে হলে কেউই সুখী হবে না, না আপনি, না আমি, আর না আপনার পরিবার। আমার মা বলতেন, মানুষ পৃথিবীতে নির্দিষ্ট কিছু দায়িত্ব নিয়ে আসে। হয়তো আমার কিছু দায়িত্ব বাকি আছে বলেই আমি বেঁচে আছি। 10 বছর পর যদি আমি মুক্ত পৃথিবীর আলো দেখি, তবে আমি আপনাকে পাশে চাই না। আমি আমার স্বামীর স্মৃতি আঁকড়ে ধরেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এই বাঁচায় সুখ না থাকুক, অন্তত স্বস্তি আছে। দয়া করে সেই স্বস্তিটুকু কেড়ে নেবেন না। আপনি আমার জীবনের গল্পের একটি পৃষ্ঠা মাত্র, পুরো কাহিনী নন। আপনার জীবন ভালোবাসায় পূর্ণ হোক। ইতি, পদ্মজা। চিঠিটি পড়ার পর লিখনের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু কাগজের ওপর গড়িয়ে পড়ল। পদ্মজার প্রতিটি শব্দ যেন এক একটি শানিত তলোয়ার, যা তার আশার প্রাসাদকে নিমিষেই ধূলিসাৎ করে দিল। আপনি আমার জীবনের গল্পের একটি পৃষ্ঠা মাত্র, এই বাক্যটি লিখনের হৃদয়ে সবচেয়ে বেশি বিঁধল। লিখন বারান্দায় এসে দাঁড়াল। পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখল আকাশ কালো হয়ে আসছে, ধুলো উড়িয়ে বাতাস ছুটছে। প্রকৃতিতে এক প্রলয়ঙ্করী ঝড়ের পূর্বাভাস। লিখন অনুভব করল বাইরের ঝড়ের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী এক ঝড় তার বুকের ভেতর বয়ে যাচ্ছে। পদ্মজা তার জন্য অধরা এক আকাশ সমান চাঁদই রয়ে গেল। আর সে এক অভাগা মানুষ, যে চাঁদ ছুঁতে গিয়ে নিজের সবটুকু আলো হারিয়ে ফেলেছে। 2009 সাল। দেখতে দেখতে সময়ের স্রোতে ভেসে গেল 13টি বছর। পদ্মজা দরজা খুলে বারান্দায় দাঁড়াল। সাথে সাথে হাড় কাঁপানো পাহাড়ি শীত আর ঘন কুয়াশা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। পদ্মজা 2 হাতে গায়ের চাদরটা আরও শক্ত করে চেনে ধরল। যতদূর চোখ যায় কেবল সবুজের মায়াবী হাতছানি, সিলেটের চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পথ আর গহীন অরণ্য। কুয়াশার ধূসর চাদর ভেদ করে প্রকৃতির এই রূপ যে কাউকে মুগ্ধ করবে। কিন্তু পদ্মজার চোখে আজ শুধুই শূন্যতা। আজ তার সেই দুর্ধর্ষ অথচ মায়াবী প্রিয়তমর মৃত্যুবার্ষিকী। আমির মারা গিয়েও যেন এই পাহাড়ি বাতাসের প্রতিটি নিঃশ্বাসে তার ভালোবাসার ঘ্রাণ রেখে গেছে। পদ্মজা আজও সেই ভালোবাসার অদৃশ্য বেড়াজালে আটকে আছে। নিজেকে বড় নিঃস্ব মনে হয় তার। পদ্মজা তার হাতের সেই পুরনো লাল খামটি থেকে 2টি চিঠি বের করল। এই 13 বছরে চিঠি দুটির ভাঁজ অনেকবার খুলেছে। প্রতিটি অক্ষর তার মুখস্থ। তবুও প্রতিদিন এই চিঠিগুলো পড়লেই তার মনে হয় আমির ঠিক তার কানের কাছে ফিসফিসিয়ে বলছে, পদ্মবতী, ভালোবাসি। পদ্মজা প্রথম চিঠির ভাঁজ খুলল। কোনো সম্বোধন নেই, কেবল এক রাজা আর রানীর রূপক গল্প। সে পড়তে শুরু করল। এক ছিল দুষ্টু রাজা।
নারী আর টাকার প্রতি তার ছিল চরম আসক্তি। রাজার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী। সেই পাপের ব্যবসায় সে গড়ে তুলেছিল প্রাসাদের পর প্রাসাদ। একদিন এক অনিন্দ সুন্দরী রাজকন্যাকে অপহরণ করতে গিয়ে রাজা নিজেই বন্দী হয়ে গেল এক মায়াবী চাহনিতে। আগুনের হলুদ আলোয় সেই রাজকন্যার সেই মুখশ্রী দেখে রাজার অন্ধকার অন্তর প্রথমবার কেঁপে উঠল। সেই রাজকন্যা, যার নাম ছিল পদ্মবতী, পবিত্রতা আর মায়ার এক জীবন্ত প্রতিমা। রাজা সব ভুলে তাকে বিয়ে করে নিজের রানী বানাল। রাজার কাছে প্রতিটি প্রহর পদ্মবতীকে নতুন করে অনুভব করাটাই ছিল পরম সুখ। কিন্তু রাজার মনে ছিল ভয়। যদি পদ্মবতী জেনে যায় তার এই কালো রাজত্বের কথা, যদি জেনে যায় তার স্বামী আসলে এক নিষ্ঠুর খুনি আর নারী পাচারকারী, সেই ভয়ে রাজা মিথ্যের পট্টি বেঁধে দিল পদ্মবতীর চোখে। বছর দেড়েক পর তাদের ঘর আলো করে এলো এক ছোট্ট রাজকন্যা। রাজার আকাশে তখন দুটো চাঁদ, কিন্তু রাজার এই উদাসীনতা তার পাপের সঙ্গীদের ক্ষিপ্ত করে তুলল। তারা রাজার দুর্বলতাকে আঘাত করল। রাজার নিজের পিতা, চাচা আর ভাইয়ের আদেশে সেই ছোট্ট রাজকন্যার প্রাণের প্রদীপ নিভে গেল। রাজা তার কন্যার খুনিদের চিনত, কিন্তু সে ছিল অসহায়। যে জগতের সে রাজা, সেই জগতই তাকে আষ্টেপিষ্টে বেঁধে ফেলেছিল। সে ধামাচাপা দিল নিজের রাজকন্যার শোক, নিজের কলিজার রক্ত। বাবা হিসেবে রাজা হেরে গেল। সেই রাজাকে অভিশাপ, এক অন্তহীন অভিশাপ। চিঠির শেষ লাইনটি পড়ে পদ্মজার বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ১৩ বছর আগে ঘটে যাওয়া সেই ভয়াবহ স্মৃতিগুলো আজ আবার জীবন্ত হয়ে উঠল। আমির তার চিঠিতে স্বীকার করেছে তাদের সন্তানের মৃত্যুর পেছনে মজিদ হাওলাদারদের হাত ছিল, যে সত্যটি আমির বেঁচে থাকতে বলার সাহস পায়নি। কুয়াশা আরও ঘনীভূত হচ্ছে। পদ্মজা চিঠিটি বুকের ওপর চেপে ধরল। সেদিনের সেই উন্মত্ত পদ্মজা আজ এক শান্ত পাহাড়ি ঝর্ণার মতো নিস্তব্ধ। সেদিনের সেই হত্যাকাণ্ড ছিল কেবল প্রতিশোধ নয়, ছিল এক পচে যাওয়া সমাজ আর নিষ্ঠুর এক পিতার বিরুদ্ধে এক মা আর স্ত্রীর চূড়ান্ত বিচার। পদ্মজা দ্বিতীয় চিঠিখানা হাতে নিল। এই চিঠিতেই হয়তো লুকিয়ে আছে আমিরের শেষ কিছু কথা, যা ১৩ বছর ধরে পদ্মজাকে বাঁচিয়ে রেখেছে, অথবা তিলে তিলে শেষ করে দিচ্ছে। পদ্মজা চিঠির উপর হাত বুলিয়ে দিল। যখন সে প্রথম এই বাস্তব রূপ কথা পড়েছিল, সাদা অংশে শুকনো রক্ত লেগেছিল, তার প্রিয় স্বামীর রক্ত। আমিরের শরীরে পাওয়া গেছে অগণিত কামড়ের দাগ, চাবুক মারার দাগ, ছুরির আঘাতের দাগ। সে নিজেকে শেষ দিনগুলোতে অনেক আঘাত করেছে, নিজেকে রক্তাক্ত করে পাতাল ঘরে আর্তনাদ করেছে। পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে দ্বিতীয় চিঠিটি হাতে নিল। ভাঁজ খুলল। প্রিয়র চেয়েও প্রিয় পদ্মবতী, আমার পাপের রাজত্বে তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল। যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো, আমার হৃৎপিণ্ড থমকে যায়। চোখের সামনে ৬ বছরে গড়ে তোলা ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। আমার চোখের মণি পদ্মজা, তোমার ওই দু চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়, আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি। সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই, আমার বুক পুড়ে যায়, আমার মস্তিষ্ক ফেটে যায়। তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায়। তোমার চোখের জল দেখে সমুদ্র আছড়ে পড়ে মাথার ওপর। আমার মিথ্যাচার, আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে। বিষাদের ছায়া ঢেকে যায় তোমার চোখ। সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি। যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁখি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম। আমার প্রথম ও শেষ ভালোবাসা, তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্ম করে দেওয়ার ইচ্ছে পুষি, সেই আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথচলা এখানেই শেষ। আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই, গন্তব্য হারিয়ে ফেলি। এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে। আম্মার সাথে তখন যোজন যোজন দূরত্ব। তোমার ঘৃণাভরা চাহনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয়।
তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয় প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি। সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মবতী, আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি। যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক, পোকামাকড় খাক। তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই। ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না। যদি পারতাম, হয় তোমাকে ভালোবাসতাম, নয় শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম। দুটো একসাথে গ্রহণ করতাম না। দুই সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে। আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলে কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়েছিল ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কঠিন কষ্ট কেন দেয়া হচ্ছে আমাকে? তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তোলে। মনে হয় মাথার ভেতর পোকারা কিলবিল করছে। বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছি আমি। আমাকে বাঁচাও। শূন্য আকাশে গাংচিল যেমন একা, আমিও তেমন একা। প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় দগ্ধ করে। একাকী নীরবে সহ্য করি। এটাই তো আমার প্রাপ্য। মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি। বুকের ওপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহু দূরে। যখন তাদের জাহাজে তুলে দিয়েছি, আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল। ব্যথিত হৃদয় প্রথমবারের মতো অনুভব করে তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে। কিন্তু তখন আমার আর সামর্থ্য ছিল না। আমার জীবনের বসন্তকাল তুমি। তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল। তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। সত্যি, যদি পারতাম পালিয়ে যেতে, কিন্তু তা আর সম্ভব নয়। আমার আকাশ সমান পাপ আমাকে পিছু ছাড়বে না। আজীবন দৌড়াতে হবে। এক দণ্ডর শান্তি মিলবে না। মেঘলা বরণ অঙ্গের সাম্রাজ্ঞী, তোমার ভালোবাসার সাম্রাজ্ঞে কাটিয়ে দিতে চেয়েছিলাম শত জনম। হলো না। তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন। তাও হলো না। সময় এসেছে আমার বিদায়ের। আমাদের পথচলা এতটুকুই। আমি ছিলাম দুর্গের মতো কঠিন। সেই দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছ। ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে। আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই। আমার প্রেম তুমি, আমার ভালোবাসা তুমি। সত্যি বলছি, আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয়, আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে। তাদের আমি কিনে নিয়েছি। শারমিন আর মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হয়েছে। তাও আমি অপরাধী। আমি তাদের ঠকিয়েছি, প্রতারণা করেছি, খুন করেছি। আমি অনুতপ্ত। বড্ড আফসোস হচ্ছে, বড্ড আক্ষেপ থেকে গেল। ওপারেও আমি তোমাকে পাব না। আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না। আমার জায়গা হবে জাহান্নামের কোনো এক দুর্গন্ধময় জগতে। তোমাকে দেখার তৃষ্ণা, তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার মিটল না। হয়তো সহস্র বছরেও মিটবে না। আমার হৃদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি, সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার জন্য দুঃখিত। তুমি মুক্ত হবে, পাখির মতো উড়বে, শুধু আমি থাকব না। আফসোস। চিঠির শেষ প্রহরে এসে হাত কাঁপছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই। এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোর হাঁটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্না রাতগুলো আরেকটু দীর্ঘ হলে কি এমন হতো? আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর কেন হলো? তোমার ওই ঘোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু যেতে হবেই। সময় পেরিয়ে যাচ্ছে। তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীটদের নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে। আমার আধার জীবনের জোনাকি, সৃষ্টিকর্তাকে বলো আমাকে আর একটা সুযোগ দেয়া হোক। এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয়। পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই। আর একটা জীবন কি পেতে পারি না? তখন আমি কঠিন পরীক্ষা দেব। তোমাকে পেতে আগুনের ওপর দিয়ে হাঁটব। ভাঙা কাঁচের ধারে পা ছিন্ন ভিন্ন করে হলেও তোমাকে জিতে নেব। থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি। তৈরি হবে তোমার আমার প্রেমের উপকথান। আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকারাজি ঝলমলিয়ে উঠবে। আমাদের আবার দেখা হবে, কোনো না কোনোভাবে আবার দেখা হবে। দেখা হতেই হবে। নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো। পূর্ণা নিশ্চয়ই মা হেমলতার কাছে ভালো আছে। চিন্তা করো না।
পারলাম না আরও কয়টা দিন তোমাকে আগলে রাখতে। ক্ষমা করো আমায়। অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহণ করছি। ইতি আমির হাওলাদার। চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে আমিরের শেষ চাহনি, রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়া। ভেসে ওঠে সেই শিশি, যে শিশির ওপরে বড় বড় করে লেখা ছিল পয়জন, বিষ। পদ্মজা দুটো চিঠি বুকের সাথে জড়িয়ে ধরল, তারপর শূন্য আকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এই চিঠি যেদিন প্রথম পড়ল সে চিৎকার করে কেঁদেছে। সে আমিরকে খুন করে অনুতপ্ত নয়, সে কাঁদে ভাগ্যের নির্মম পরিহাসে। দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। পদ্মজা দ্রুত চিঠি দুটো ভাঁজ করে খামের ভেতর রেখে দিল। গলার স্বর উঁচু করে বলল, বলো বুবু। দরজার ওপাশ থেকে লতিফার কণ্ঠস্বর ভেসে আসে, মাহবুব মাস্টার আইছে? পদ্মজা বলল, নাস্তা তৈরি করো, আমি আসছি। পদ্মজা চোখের পানি মুছে ঘরে আসল। আয়নায় দেখল সে যে কেঁদেছে, বোঝা যাচ্ছে নাকি? না, বোঝা যাচ্ছে না। গায়ের শালটি রেখে আলনা থেকে আরেকটি কালো শাল নিয়ে ভালো করে মাথা ঢেকে নিল। তারপর দরজা খুলে বেরিয়ে আসে। বৈঠকখানার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়াল। মাহবুব মাস্টার বসে আছেন। তার বয়স 50-এর কাছাকাছি। তিনি অঙ্কের মাস্টার। পদ্মজা আর তিনি এক স্কুলের শিক্ষক। ভালো পড়ান। তার সামনে বসে আছে 3টি ছেলে মেয়ে। এই 3 জনকে পড়ানোর জন্যই পদ্মজা মাহবুব মাস্টারকে ডেকেছে। মাহবুব মাস্টার 12 বছরের ছেলেটিকে আগে প্রশ্ন করলেন, তোমার নাম কি? ছেলেটি প্রবল উৎসাহ নিয়ে বলল, আমার নাম নুহাশ হাওলাদার। আর ওর নাম? নুহাশ মাহবুবকে থামিয়ে দিলেন। বললেন, তুমি শুধু তোমার নাম বলো, অন্যজনেরটা বলতে বলিনি। কাঁটা থুতুনি, তোমার নাম কি? নুরি অবাক হওয়ার ভান করে নিজের নাম বলল। থুতনিতে গর্ত আছে বলে কি তাকে কাঁটা থুতুনি ডাকতে হবে? সে মনে মনে ব্যথা পেয়েছে। নুরির পাশে বসে থাকা 10 বছরের মেয়েটি বলল, আমার নাম জিজ্ঞাসা করছেন না কেন? আমি সবার ছোট। আমার নাম খাদিজাতুল আলিয়া। মাহবুব মাস্টার চোখের চশমা ঠিক করে বললেন, ভীষণ বেয়াদব তো, এত অসহ্য এরা। নুহাশ আলিয়ার মাথায় থাপ্পড় দিয়ে বলল, মা কি বলছে মনে নেই? বেশি কথা বলতে নিষেধ করেনি? আলিয়া কটমট করে নুহাশের দিকে তাকালো। নুহাশ বলল, খেয়ে ফেলবি আমাকে? আলিয়া খামচে ধরল নুহাশের মাথার চুল। নুহাশ ও আলিয়ার চুল খামচে ধারে। দুজন ধস্তাধস্তি করে মেঝেতে শুয়ে পড়ে। তারা দুজন কথায় কথায় ঝগড়া বাঁধিয়ে ফেলে। মাহবুব মাস্টার আটকে উঠলেন, হৈ হৈ করে চিৎকার করে উঠলেন। পদ্মজা পর্দা ছেড়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে নুহাশ ও আলিয়া থেমে গেল, সোজা হয়ে দাঁড়াল। নুরি 2 চোখ খিচে চাপা স্বরে নুহাশকে বলল, দিলি তো মাকে রাগিয়ে? মাহবুব মাস্টার হতবাক। পদ্মজার মতো নম্র ভদ্র শিক্ষিকার এমন উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে। তিনি চশমা ঠিক করতে করতে বললেন, এত অসহ্য এরা। পদ্মজার শীতল চোখে নুহাশ ও আলিয়ার দিকে তাকালো। তারা নতজানু হয়ে আছে। পদ্মজা বলল, সবাই ভেতরে যাও। পদ্মজার কণ্ঠে রাগের আঁচ। তা টের পেয়ে আলিয়ার চোখে জল জমে। প্রায় প্রতিদিন নুহাশ আর তার ঝগড়া হয়। ঝগড়ার জন্য শাস্তি পায়, তবুও ভুলে ভুলে আবার ঝগড়া করে ফেলে। তারা চুপচাপ ঘরের ভেতর চলে গেল। পদ্মজা মৃদু হেসে মাহবুব মাস্টারকে বলল, ওরা একটু খেপা ধরনের, ভাই বোন একসাথে থাকলে যা হয়। শয়তানদের মেরুদণ্ড সোজা করতে করতে চুল পেকেছে আমার। এদেরও কয়দিনে সোজা করে ফেলব। আগামীকাল থেকে আর দুষ্টুমি করবে না, আপনি একটু ভালো করে পড়াবেন। আমার 3টে ছেলে মেয়েই অঙ্কে কাঁচা। আপনি আমাকে বলেছেন, এতেই যথেষ্ট। অঙ্ক ওদের প্রিয় সাবজেক্ট না বানাতে পারলে আমি মাহবুব মাস্টার না। পদ্মজা জোরপূর্বক হাসল। মাহবুব মাস্টার একটু বেশি কথা বলেন। যাবার পূর্বে মাহবুব মাস্টার বলে গেলেন, আগামীকাল থেকে প্রতিদিন সকাল 7টায় অঙ্ক পড়াতে আসবেন। পরন্ত বিকেলে বারান্দায় বসে ছবি আঁকছে আলিয়া। বর্ণনায় অবিকল ছবি ফুটিয়ে তোলার এক জাদুকরী ক্ষমতা পেয়েছে মেয়েটি। 13 বছর আগে জেল থেকে মুক্তির পর পদ্মজা আমিরের সব সম্পত্তি বিলিয়ে দিয়ে সিলেটের রেনুর সহযোগিতায় এখানে নতুন জীবন শুরু করেছিল। রুম্পার সন্তান নুহাশের দায়িত্ব সে নিজে নিয়েছিল। এরপর তুষারের সাহায্যে ঢাকা থেকে দত্তক নেয় শ্যামলা বরণ আলিয়াকে। কিন্তু পদ্মজার হৃদয়ে সবচেয়ে বড় আলোড়ন তুলেছিল আমিরাতুন্নিসা নুরি। নুরির থুতনির সেই গভীর গর্তটি অবিকল আমিরের সেই কাটা দাগের মতো।
বর্তমানে রান্নাঘরে পদ্মজা রাতের রান্না করছে। তার মৌনতা সারা ঘরে এক ধরনের গুমোট ভাব তৈরি করেছে। স্কুলে করা কোনো ভুলের জন্য সে আজ ছেলেমেয়েদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। নুরি আর চোখে পদ্মজাকে দেখে আলিয়াকে ফিসফিসিয়ে বলল, আব্বা বলতেন মায়ের নাকি নিজস্ব আলো আছে, কিন্তু আজ দেখ মা কষ্ট পেয়ে সেই আলো নিভিয়ে রেখেছে। আলিয়ার চোখ থেকে জল বেরিয়ে এলো। সে কাঁদো কাঁদো স্বরে বলল, আমি মাকে কষ্ট দিতে চাইনি রে নুরি। নুহাস ব্যথিত স্বরে তাল মেলাল, আমিও তো চাইনি। আলিয়া এবার চেঁচিয়ে উঠল, মিথ্যে বলিস না ভাইয়া, তোর জন্যই আজ স্কুলে এই বিপত্তি হয়েছে, তুই আমাকে খেপিয়েছিলি। নুরি ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে তাকে থামাল। আলিয়া দ্রুত এক হাতে নিজের মুখ চেপে ধরল। সে আবার ভুল করে মায়ের সামনে চিৎকার করে ফেলেছে। নুহাস আড়ালে একটু হাসল। আলিয়া ভুল করলে সে বেশ আনন্দ পায়। সাহস সঞ্চার করে নুরি রান্নাঘরে গেল। পদ্মজাকে আলতো করে ছুঁয়ে সে নিচু স্বরে জিজ্ঞেস করল, মা, আমি কি কোনো সাহায্য করতে পারি? পদ্মজা খুন্তি নাড়াতে নাড়াতে নির্বিকার গলায় বলল, দরকার নেই, আমি আর তোমার লুতু খালামণি লতিফা সামলে নেব। যে বইটা পড়তে বলেছিলাম পড়া শেষ করেছ? নুরি জিভ কামড়ে অপরাধীর মতো বলল, আল্লাহ, একদম ভুলে গেছি মা। পদ্মজা এবার কড়া চোখে তাকিয়ে শাসন করে বলল, কতদিন বলেছি ছুটির দিনে পাঠ্য বইয়ের বাইরে অন্য বই পড়বে? নিজেকে সমৃদ্ধ করতে হলে ভালো অভ্যাসের বিকল্প নেই, ভুলে গেলে চলবে কেন? নুরি মাথা নিচু করে বলল, আর এমন ভুল হবে না মা। পদ্মজা কিছুক্ষণ নুরির দিকে তাকিয়ে রইল। আমিরের সেই প্রতিচ্ছবি যেন প্রতিনিয়ত তাকে শাসন করে যায়। সে চোখের দৃষ্টি সরিয়ে গম্ভীর স্বরে নির্দেশ দিল, ওই বাদর দুটোকে গিয়ে বলো, যদি আমার হাতে মার খেতে না চায় তবে অজু করে এখনই জায়নামাজে বসতে, মাগরিবের আজান পড়ার সময় হয়ে এলো। নুরি মাথা নেড়েও ঠাই দাঁড়িয়ে রইল। পদ্মজা ভুরুকুচকে জিজ্ঞেস করল, কি হলো, যাচ্ছ না কেন? নুরি কিছুটা লজ্জা পেয়ে ফিসফিসিয়ে জানালো, মা, আমি আজ নামাজ পড়তে পারবো না। পদ্মজা সাথে সাথে বুঝতে পারল। তার গম্ভীর মুখে এক চিলটে আমোদে হাসি ফুটে উঠল। সে বলল, ওহ, আপনি কি এজন্য আজ সারাদিন এতটা লক্ষ্মী হয়ে আছেন? নুরি দাঁত বের করে হাসল। নুরি স্বভাবে জেদি হলেও পদ্মজার সামনে সে সবসময় ভিজে বেড়াল। খাবার পরিবেশন করার সময় লতিফা কৌতূহলী হয়ে প্রশ্ন করল, প্রান্ত কোন দিন আইব কইছে রে পদ্মজা? পদ্মজা দীর্ঘশ্বাস ফেলে বলল, আগামী মাসেই আসার কথা, ভাবছি এবার গিয়ে জোর করে ওর বিয়ে দিয়ে দেব। জমি জমা আগলে আর কতদিন একা পড়ে থাকবে? লতিফা পান মুখে দিয়ে বলল, বউ কোন এলাকার আনবা শুনি? পদ্মজা মৃদু হাসল। প্রান্ত যা চায় ওর পছন্দই আমার পছন্দ। হঠাৎ পাশের ঘর থেকে কিছু একটা পড়ার শব্দ এলো। নুহাস আর আলিয়া আবার দুষ্টুমি শুরু করেছে। লতিফা বিরক্তি নিয়ে বলল, হরা দিন দিন খালি শয়তান হইতাছে। পদ্মজা লতিফাকে শান্ত করে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ওদের শয়তান বলবে না বুবু, আল্লাহর রহমতে আমার এই 3 সন্তানই একদিন আমার গর্ব হবে, আমি তা স্পষ্ট টের পাই। লতিফা বিড়বিড় করে অভিযোগ করলেও পদ্মজা আর কথা বাড়াল না। সে খাবার পরিবেশন শেষ করে নিজের ঘরে চলে গেল। নুহাস খাবার টেবিলে এসে অপরাধী মুখে লতিফাকে প্রশ্ন করল, লুতু খালামণি, মা কি আমাদের সাথে খাবে না? লতিফা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, খাইব না। তোমরা দুইটায় মাস্টার সাহেবের সামনে ওরে যে অপমানটা করছো, পদ্মর মুখ তো কালাই থাকবে। ও অভিমানে না খেয়েই শুয়ে পড়েছে। আলিয়া পদ্মজার বন্ধ দরজার দিকে তাকিয়ে ধরা গলায় বলল, মা না খেলে তাহলে আমরাও খাব না। নুরি বড় বোনের মতো আলিয়াকে বুঝিয়ে বলল, আমরা না খেলে মা আরও বেশি কষ্ট পাবে, চলো খেয়ে নি, কাল সকালে না হয় মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেব। পদ্মজা নুরির দিকে তাকালো। সবেমাত্র বয়ঃসন্ধিতে পা দিয়েছে মেয়েটা। তার ফর্সা সাধারণ মুখশ্রী থুতনিতে থাকা সেই খাজ কাটা দাগটির জন্য আজ অসাধারণ হয়ে উঠেছে। মাথায় অবাধ্য কোঁকড়া চুল, হাত পাগুলো সরু আর ছিপছিপে। পদ্মজাকে এভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নুরি কিছুটা বিব্রত বোধ করল। পদ্মজা চট করে চোখের দৃষ্টি সরিয়ে নিয়ে গম্ভীর স্বরে বলল, বাদর দুটোকে গিয়ে বল, যদি আমার হাতে মার খেতে না চায় তবে অজু করে এখনই জায়নামাজে বসতে, মাগরিবের আজান পড়ার সময় হয়ে এলো। নুরি মাখা নাড়িয়েও নড়ল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। পদ্মজা চোখ ছোট করে জিজ্ঞেস করল, কি হলো, যাচ্ছ না কেন? নুরি কিছুটা লজ্জা পেয়ে ফিসফিসিয়ে জানালো, মা, আমি তো আজ নামাজ পড়তে পারব না।
পদ্মজা প্রথমে রেগে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই মনে পড়ল নুরির বড় হওয়ার সেই পরিবর্তনের কথা। তার রাগী মুখে এক চিলটে আমোদে হাসি ফুটে উঠল। সে স্বরে কোমলতা মেখে বলল, ও তাহলে আপনি এজন্যই আজ সারাদিন এতটা লক্ষ্মী হয়ে আছেন। নুরি দাঁত বের করে হাসল। নুহাস আর আলিয়ার চেয়েও নুরি বেশি দুরন্ত, জেদও তার প্রচণ্ড, কিন্তু পদ্মজার সামনে সে সবসময় ভিজে বেড়াল। সে আর যাই করুক, মাকে কোনোদিনও কষ্ট দিতে চায় না। রাতের খাবার পরিবেশন করার সময় লতিফা কৌতূহলী হয়ে প্রশ্ন করল, প্রাণ তো কোন দিন আইব কইছে রে পদ্মজা? পদ্মজা ভাতের থালা সাজাতে সাজাতে উত্তর দিল, আগামী মাসেই আসবে। ভাবছি এবার গ্রামে গিয়ে প্রান্তর বিয়ে দিয়ে দেব। জমিজমা আগলে আর কতদিন একা পড়ে থাকবে, এবার ওকে ধরে বেঁধে বিয়ে দিতেই হবে। লতিফা পান মুখে দিয়ে জিজ্ঞেস করল, বউ কোন এলাকার আনবা শুনি? পদ্মজা মৃদু হাসল, প্রান্ত যা চায় ওর পছন্দই আমার পছন্দ। হঠাৎ পাশের ঘর থেকে ধপাস করে কিছু একটা পড়ার শব্দ এলো। নুহাস আর আলিয়া আবার দুষ্টুমি শুরু করেছে। লতিফা বিরক্তি নিয়ে বলল, ওরা দিন দিন খালি শয়তান হইতাছে। পদ্মজা লতিফাকে শান্ত করে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, শয়তান বলতে মানা করেছি না বুবু? আল্লাহর রহমতে আমার এই 3 সন্তানই একদিন আমার গর্ব হবে, আমি তা স্পষ্ট টের পাই। লতিফা বিড়বিড় করে অভিযোগ করলেও পদ্মজা আর কথা বাড়াল না। সে খাবার পরিবেশন শেষ করে গুমোট মুখে নিজের ঘরে চলে গেল। নুহাস খাবার টেবিলে এসে অপরাধী মুখে লতিফাকে জিজ্ঞেস করল, লুতু খালামণি, মা কি খাবে না? লতিফা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, খাইব না। তোমরা দুইটায় মাস্টার সাহেবের সামনে ওরে যে অপমানটা করছো, পদ্মর মুখ তো কালাই থাকবে, ও অভিমানে না খেয়েই শুয়ে পড়েছে। আলিয়া পদ্মজার বন্ধ দরজার দিকে তাকিয়ে ধরা গলায় বলল, মা না খেলে তাহলে আমরাও খাব না। নুরি বড় বোনের মতো আলিয়াকে বুঝিয়ে বলল, আমরা না খেলে মা আরও বেশি কষ্ট পাবে, চলো খেয়ে নি, কাল সকালে না হয় মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেব। গল্পের টানে তারা 3 জন চুপচাপ খেয়ে নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল। পদ্মজা প্রতিদিন ঘুমানোর আগে তাদের গল্প শোনায়। গত 1 মাস ধরে সে এক বিচিত্র রূপকথা বলছে, এক দুষ্টু রাজা আর এক মিষ্টি রানীর গল্প, যেখানে রানী রাজাকে হত্যা করে, তারপর রানীর কারাদণ্ড হয়। কিন্তু জেল থেকে বের হওয়ার পর রানীর জীবনটা কিভাবে কাটল তা আজও পদ্মজা শেষ করেনি। শিশুরা সেই অন্তিম পরিণতি শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আজ কথা ছিল পদ্মজা গল্প শেষ করবে, কিন্তু নুহাস আর আলিয়ার কপাল খারাপ। নুরি ঘরের দরজা লাগিয়ে নুহাস আর আলিয়াকে কাছে ডাকল। একত্রে বসার পর সে ফিসফিসিয়ে বলল, আজ বাবার মৃত্যুবার্ষিকী, তাই কিছু বলার দরকার নেই, কাল সকালে সরাসরি মায়ের পা জড়িয়ে ধরবি। নুহাস ভ্রুকুচকে সংশয় প্রকাশ করল, মা পা ধরে ক্ষমা চাওয়া একদম পছন্দ করে না রে নুরি। নুরির হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। আলিয়া বুদ্ধি দিল, পেয়েছি, আমরা যদি সব বই পড়ে শেষ করে ফেলি মা নিশ্চয়ই খুশি হবেন। নুরি নিরাশ হয়ে বলল, ততদিনে তো বছর পার হয়ে যাবে, মা কি 1 বছর রেগে থাকবেন? ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে পদ্মজার শান্ত অথচ তীক্ষ্ণ গলার স্বর শোনা গেল। সে লতিফাকে বলছে, লুতুবুবু, বাড়ির বড় বিড়ালদের বলে দাও তাদের ফিসফিসানি বাইরে থেকে দিব্যি শোনা যাচ্ছে। মুহূর্তের মধ্যে নুহাস, নুরি আর আলিয়া লেপ মুড়ি দিয়ে ঘুমের ভান করল। রাত যখন গভীর, পদ্মজা নিঃশব্দে নিজের ঘর থেকে বেরোল। লতিফা তখনও জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করছে। লতিফা জায়নামাজ ছেড়ে উঠতেই পদ্মজা বলল, আমি একটু বাইরে বের হচ্ছি, আমাকে না পেয়ে বাচ্চারা যেন আবার বাইরে বেরিয়ে না আসে। পাশের এলাকায় পরপর 2টো লাশ পাওয়া গেছে, এখানে আবার কোন চক্রান্ত চলছে কে জানে, দরজা ভালো করে বন্ধ করে রেখো। লতিফা চিন্তিত হয়ে বলল, তুমিও যাইও না পদ্ম, রাতটা ভালো না। পদ্মজা শুনল না। সে প্রথমে সন্তানদের ঘরে গেল। নুরি ও আলিয়া এক বিছানায় জড়িয়ে ঘুমিয়ে আছে, আর নুহাস পাশের বিছানায়। পদ্মজা এক একে 3 জনের কপালে চুমু খেল। এই 3টে নিষ্পাপ প্রাণের জন্যই সে আজ বেঁচে থাকার শক্তি পায়। সে অনেকক্ষণ তাদের মুখের দিকে চেয়ে রইল। কোয়ার্টার ছেড়ে বাইরে পা দিতেই গা ছমছমে নিস্তব্ধতা তাকে গ্রাস করল। আমিরের প্রতিটি মৃত্যুবার্ষিকীর রাত সে খোলা আকাশের নিচে কাটায়। চোখ বন্ধ করে সে অনুভব করার চেষ্টা করে 13 বছর আগের সেই কাল রাত্রিকে। এই সময়টুকু একান্তই তাঁর আর আমিরের, যেখানে ঘৃণা আর প্রেম মিলেমিশে একাকার হয়ে আছে। পদ্মজার কপালে দুশ্চিন্তার ভাঁজ গভীর হয়। মজনু তার নিজের স্কুলেরই শিক্ষক, অথচ মানুষরূপী এক জানোয়ার।
নবম দশম শ্রেণীর ছাত্রীদের অভিভাবক হবার বদলে সে হয়ে উঠেছে তাদের জম। ছাত্রীদের হ্যারাস করা, অজুহাতে গায়ে হাত দেওয়া তার নিত্যদিনের অভ্যেস। 6 মাস আগে এক অভাগী কিশোরীর জীবন নষ্ট করে দিয়ে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কারণ তার মাথার উপর রয়েছে এমপি সুহিন আলমের মতো ক্ষমতার ছাতা। আইনি পথে তাকে ছোঁয়া যায়নি, বরং বিচার চাইতে গিয়ে সেই মেয়েটির পরিবারই সমাজচ্যুত হয়েছে। মজনুর নজর এবার পড়েছে অনাথ মেয়ে রূপকথার ওপর। রূপকথা দেখতে যেন সাক্ষাৎ কোনো দেবী। তার অসহায়ত্বের সুযোগ নিয়ে মজনু তাকে ব্ল্যাকমেইল করছে, হয় প্রেম নয় ফেল। জ্যাঠা জ্যাঠামির আশ্রয়ে থাকা মেয়েটি যখন নিজের ঠাম্মাকে এই বিপদের কথা জানালো, সেই বৃদ্ধাও মার্কসের লোভে নাতনিকে স্যারের কথা শুনতে পরামর্শ দিলেন। মানুষের নৈতিকতা আজ কতটা নিচে নামলে এমনটা সম্ভব তা ভেবে পদ্মজা শিউরে ওঠে। পদ্মজা রূপকথাকে নিজের বুকের সাথে জাপটে ধরল। রূপকথা যেন তার মায়ের ঘ্রাণ পেল সেই আলিঙ্গনে। পদ্মজা তাকে আশ্বস্ত করে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজেই ময়দানে নামল। মজনু শিক্ষক নয়, সে শিক্ষকের মুখোশ পরা এক নরপশু। 3 দিন ধরে মজনুকে অনুসরণ করে পদ্মজা তার প্রতিটি পদক্ষেপ নখদর্পণে নিয়ে এলো। সে নিশ্চিত হল যে মজনুর রাতে চা সিগারেট খেয়ে নির্জন পথ দিয়ে ফেরার এক অদ্ভুত নেশা আছে। রাত 10টা, সিলেটের বোরহানউদ্দিন মাজারের পাশের নির্জন রাস্তায় তখন ঝিঝি পোপড়া আর শেয়ালের ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। কুয়াশার চাদরে ঢাকা ঝোপজঙ্গলগুলো যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। ল্যাম্পপোস্টের ম্লান আলোয় মজনু হেলে দুলে গান গাইতে গাইতে আসছিল, হাতে জ্বলন্ত সিগারেট, মনে লম্পট লালসা। পদ্মজা আজ সম্পূর্ণ প্রস্তুত। শরীরে কোনো গয়না নেই, কানে দুল নেই, যাতে কোনো চিহ্ন না থাকে। সাথে আছে একটি বড় লাগেজ, ধানের বস্তা আর সেই পুরনো সঙ্গিনী ধারালো রামদা। সে একটি প্রকাণ্ড গাছের আড়ালে ওত পেতেছিল। মজনুর পদশব্দ কাছে আসতেই পদ্মজা খুব নিচু, ফিসফিসে কিন্তু ভারী গলায় ডাকল, স্যার, স্যার। অশরীরী সেই ডাক শুনে মজনু থমকে দাঁড়াল। জঙ্গলের অন্ধকার থেকে কে তাকে ডাকছে? ভয় আর কৌতূহল মেশানো কণ্ঠে মজনু প্রশ্ন করল, কে কে ওখানে? পদ্মজা একটু এগিয়ে এসে অন্ধকারের ভেতর থেকেই উত্তর দিল, আমি স্যার। কণ্ঠস্বরটা চেনা মনে হলেও মজনু ঠিক মেলাতে পারছে না। সে কৌতূহলী হয়ে আরও কয়েক পা এগিয়ে গেল। হাতের সিগারেট ফেলে দিয়ে আবারও জিজ্ঞেস করল, আমিটা কে? সামনে আসো। পদ্মজা এবার ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। তার চোখের মণি দুটো রাগে আর উত্তেজনায় জ্বলজ্বল করছে। সে শান্ত কিন্তু বরফ শীতল কণ্ঠে নিজের পরিচয় দিল, আমি পদ্মজা। ছায়া ঘেরা ওই দালান কোঠায় স্তব্ধ সময় রয়, কাটা বিছানো পথে হেঁটে চলে কিসের তার সংশয়। বাতাস ভারী দীর্ঘশ্বাসে অলন্দপুর গ্রাম, প্রতিধূলি কণায় লেখা আছে আজ পদ্মজারি নাম। ভাঙা স্বপ্ন, ভাঙা বিশ্বাস, তবু সে নত নয়। অন্ধকারের বুকে দাঁড়িয়ে খোঁজে আলোর পরিচয়। বুকের ভেতর দাউ দাউ জ্বলে সুপ্ত আগ্নেয়গিরি। সহ্য করে সব অপমান, সে তো ফেরে না পিছু ফিরে। আগুনে পুড়ে
আসুক পথ রোধে, সে থামে না কভু। মৃত্যুর চোখে চোখ রেখে হাঁটা তার ধর্ম, তবু পদ্মজা। বজ্রসম কঠিন তিনি, শিয়রে জাগামা। হেমলতা নাম যেন এক জ্বলন্ত উপমা। বুকের ভেতর আগুন পুষে, বাহিরে পাষাণ রীতি। আগলে রাখে কন্যা দুটির মানার জীবন স্মৃতি। কঠোরে কোমলে গড়া তিনি, একলো হলো লতা নারী। তার ছায়াতেই বেড়ে ওঠে এই গল্পের ছবি। চারিদিকে ফোনা তোলে আজ বিষাক্ত সব নাগিন। মজিদার খলিল মিলে বাজায় মরণ নবীন। লোলুপ চোখের হৃদয়ান হানে, কুটিল বক্র দৃষ্টি। শয়তানের মন্ত্রণার বিষের অনাবৃষ্টি। তবুও থামে না এই লড়াই, তবুও থামে না। পদ্মজা, পদ্মজা। অগ্নি পরীক্ষার শেষ কথা তুমি উপমা। পদ্মজা, পদ্মজা। লিখে যাও নিজের কথা, পেও না কভু ক্ষমা। মিথ্যে পুরে ছাই হয়ে যায়, সত্য থাকে অটল। পদ্মজার এই জীবন গাথা যেন এক ফোঁটা পদ্মজল। মৃত্যুঞ্জয়ী সে মৃত্যুঞ্জয়ী, মহাকালের তাপে পুড়ে খাঁটি সোনা। পদ্মজা।